প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে বুঝলাম আমার স্বামী মহাশয় আমাকে ঠিক পছন্দ করেননি। তার হাবভাবে বেজায় বিরক্তের প্রকাশ। আমার সঙ্গে কথা বলা তো দূর, ফিরে তাকাতেও এক রাশ অরুচি যেন। আমি মনমরা হয়ে একলা একলা বসে রইলাম রাত 1টা অবধি। স্বামী নামক প্রাণীটির ছায়ার চিহ্নটাও দেখতে পেলাম না। চতুর্থ দফায় হাই তুলতে যাব, ঠিক তখনই একটা লম্বা কালো অবয়ব ঘরের ভেতর প্রবেশ করলো। আমি ঘোমটার তলেই থমকে গেলাম। ভয়ে হাত পা নিষ্পিস করতে লাগলো। বুকের ভেতর হাতুড়ির বাড়ি। মনে হচ্ছে এই বুঝি বেরিয়ে গেল রুহুটা। নিজেকে আরো গুটিয়ে নিয়ে মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। লম্বা ঘোমটা থাকার কারণে তার চেহারা আমি দেখতে পেলাম না। তার পায়ের গতি দেখেই বুঝলাম অনেকটা জোরের মুখে পড়েই আসতে হলো এ ঘরে। নিমেষে মন খারাপ বেড়ে আকাশ ছুলো আমার। কি এমন কারণ আমাকে মানতে পারছেন না কেন সে? আমাদের বৈবাহিক ঘটনাটা সম্পূর্ণ পারিবারিকভাবেই ঘটেছে। যেভাবে 8-10টা মেয়েকে লোকে দেখতে যায় সেভাবেই আমাকে দেখতে এসেছিল এনারা। এরপর পছন্দ, গুরুজনদের আলাপ আলোচনা, দীর্ঘ 1.5 মাস জুড়ে বিয়ের আয়োজনের পর আজ কাঙ্ক্ষিত দিনটি হাতে পেলাম। পাত্রপাত্রীকে আলাদাভাবে কথা বলতে দেওয়ার নিয়মটা আমাদের বেলায় না ঘটলেও তাকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম অন্তত। আমাকে কি পছন্দ হয়েছে আপনার? তিনি উত্তরে বলেছেন, এখানে অপছন্দের কিছু নেই। এইটুকু বলেই উনি ফোন কেটে দিয়েছিলেন। আমি ধরে নিয়েছিলাম লজ্জা, এখন মনে হচ্ছে সংকোচ। হয়তো আমাকে দারুণ অপছন্দ তার। মুখ ফুটে বলতে পারিনি আমি কি করব এই ভেবে। 7-5 চিন্তারা মগজটাকে ঘোলাটে করে তুলছে। ছোট্ট দম ফালাবো ঠিক এমন সময় ওনার রুক্ষ কণ্ঠস্বর আমাকে কাঁপিয়ে তুলল। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন। কথাটি স্বাভাবিক, সহজ সরল, বেশ ভদ্রতার সঙ্গে বলা, অথচ ভীষণ কাঠিন্য যোগ করা। আমি বিস্মিত হয়ে রইলাম, কোনোভাবে মাথা হেলিয়ে হ্যাঁ উত্তর প্রদানের সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি মৃত্যুর ন্যায় জমাট তখনও। একটু একটু করে রাত বাড়ছে। এক সময় ফুরিয়ে যাবে হাওয়াই মিঠাইয়ের মতন। ফুটে যাবে আলোকিত আকাশ, যেখানে চাইলে দুনিয়ার সব কষ্ট উবে যায়। ওই আসমানের কোথাও বসে আছেন যিনি, যার হুকুমে চলছে গোটা পৃথিবী। তিনি আমাকে দেখছেন, শুনছেন, আমার কষ্ট আর যন্ত্রণাগুলো উপলব্ধি করতে পারছেন। এই তো ঢের। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এর চেয়ে বড় জাদুবাণী আর হয় না। আমি গোসল শেষে ফজরের নামাজ আদায় করে বারান্দায় এসে দাঁড়ালাম। কোমর সমান চুলগুলো মেলে গামছাটা তুলে নিলাম অন্য হাতে। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ মাত্র। এরই ভেতর চারপাশ ফকফকে হয়ে উঠেছে। বাতাসের বিশুদ্ধতার ঘ্রাণ। গতকাল সারা রাত একলা কেঁদে কেটে ঘুমানোর অসহ্য ব্যথাটা এখন আর তাড়া করে বেড়াচ্ছে না এত। মনটা হালকা লাগলেও মুখটা ভার তখনও। আমার ভার মুখখানা আরও ভার হলো পাশের বারান্দায় নজর পড়তেই। সেখানে এলোমেলোভাবে উঠছে ক্রিম রঙের শেরওয়ানিটি। এটি গতকাল বিয়ের সময় আমার স্বামী পরেছিলেন। সারা রাত উনি আসেননি, তবে কি পাশের রুমেই ঘুমিয়েছিলেন। কিন্তু কেন এমনটা করছেন যখন আমাকে বিবাহ করতে কোনো সমস্যাই ছিল না ওনার? তাহলে বিয়ের পর কেন আমাকে দূরে ঠেলে দিয়েছেন? আমার থেকে দূরে দূরে থাকছেন, দুটো কথা বলছেন না, ভুল করে আমার চোখে চোখ পড়া মাত্রই ফিরিয়ে নিচ্ছেন। কি লুকাতে চাইছেন উনি? কোনো মিথ্যা কথা নাকি ঘৃণিত অপরাধ? আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। কানের পাশে ঘেঁষে এক চিলতে বাতাস উড়ে গেল। আমি সম্মোহীন ফিরে পেলাম। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসকে আমি কোনোভাবেই আটকে রাখতে পারলাম না, বরং সেকেন্ডের ব্যবধানে আমার চিত্ত অস্থির হয়ে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলাম। এই যেন নিজের সঙ্গে নিজেরই মৌন যুদ্ধ। ছোটবেলা থেকে বাবা মায়ের ভীষণ আদরে বড় হওয়া, স্বামীর অবহেলার পাত্র, তাও প্রথম দিনেই, একদমই বিনা কারণে। আফসোসটা এখানেই। অন্তত একবার আমাকে উনি বলতেন, আমি নিজে থেকে বিয়েটা ভেঙে ফেলতাম। আমার আব্বা আম্মা কখনোই আমার অসম্মতিতে বিয়ে দিতেন না। মনের ভেতর থেকে কে যেন উকি মারল। নরম মনের আমি এক মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিলাম এই অবহেলা এবং দূরত্বের পেছনের কারণটা খুঁজে বের করব। যদি আমাদের ভেতর তৃতীয় ব্যক্তি থেকে থাকে তবে আমি বেরিয়ে আসব। আমি হয়তো ওনার এবং অন্য কারো ভেতরে তৃতীয় ব্যক্তি হয়ে গেছি। দরজায় টোকা পড়ল। চোখ মেলে ঘড়িতে সকাল 8টা আবিষ্কার করলাম। দ্রুততার সঙ্গে নিজেকে গুছিয়ে মাথায় আঁচল টেনে দরজা খুললাম। আমার স্বামীর মামাতো বোন অধরা এবং আমার ননাস শাহরিন আপু দাঁড়িয়ে। তারা আমাকে নিতে এসেছেন। আমি স্মিত হাস্যে বেরিয়ে এলাম।
আসার সময় অধরা আমার গায়ে গা এলিয়ে দাঁড়ালো। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, চুল ভেজা কেন ভাবি? আমি প্রশ্নের জবাব দিতে গিয়েও দিলাম না। তার ঠোঁটে দুষ্টু হাসি। আমার কাছে এর কোনো উত্তর নেই। মলিন মুখের মৃদু হাসিখানা ছুঁড়ে দিয়ে আমি গটগটিয়ে এগিয়ে চললাম। সারাদিনে কোনো প্রকার কাজ না করলে এখন বেশ ক্লান্ত লাগছে। কিছুক্ষণ আগেই সকল মেহমানদের বিদায় হয়েছে। বাড়িতে এখন আমি, আমার শাশুড়ি, আমার দেবর লাবিব এবং আমার স্বামী। ও এতক্ষণে তার নামটা আমি উল্লেখ করিনি। মহাশয়ের নাম প্রহর। সৈয়দ বংশের। আর আমার নাম রূপ। ছোট্ট সোজা একটি নাম, রূপ। আমিও এই নামের মতোই সহজ সরলভাবেই জীবনটাকে ভাবতাম, কিন্তু এখন নিজেকে কুটিল এবং জটিল করে তুলতে ইচ্ছে করছে। কেননা এরই ভেতর আমি আবিষ্কার করেছি ওই রুক্ষ মানুষটিকে আমার প্রচণ্ড মনে ধরেছে। তাকে নিয়েই স্বপ্নে সাজানো কাঙ্ক্ষিত সোনার সংসারটি সাজাতে চাই আমি। তার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে উজাড় করতে ইচ্ছে করছে। মাত্র একদিনের ব্যবধানে এতটা পাগল কি করে হলাম ভাবতেই লজ্জারা ঘিরে ধরে আমাকে। একেই বুঝি বলে বৈধ সম্পর্কের শক্তি, টান। আমার মা বলতো, যখন তোর বিয়ে হবে তারপর বুঝবি স্বামী কি জিনিস। মায়ের কথার মর্মার্থ এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সারাদিনে একটিবারের জন্য তার সঙ্গে কথা হয়নি আমার। নানান বাহানায় এদিক ওদিক ছিলেন। কিছুক্ষণ আগে আত্মীয়দের এগিয়ে দেওয়ার নাম করে বেরিয়ে গেলেন, এখনো আসছেন না। আমি ক্লান্ত শরীরটাকে বিছানায় মেলে ধরলাম। সারাদিন আম্মার ঘরেই কাটিয়েছি আমি। সকালে সেই যে এই ঘর ছেড়ে বেরিয়েছি, তারপর এই আসলাম। অথচ ঘর গোছানো আম্মা হয়তো কাউকে দিয়ে গুছিয়ে রেখেছেন। মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। চুলের খোপার কারণে শুয়ে আরাম পাচ্ছি না বলে খোপা খুলে ফেললাম। বালি সোজা করতে গিয়ে অজান্তেই হাত পড়ল চাদরের একেবারে কোণার অংশে এবং সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। 6 ইঞ্চির মতো জায়গাটা রক্তে রাঙানো। যদিও রক্তের দাগ শুকিয়ে গেছে ইতিমধ্যে, তবু আমার ভেতরটা কাঁপছে। কার রক্ত এগুলো? আর এলোই বা কোথা থেকে? কি আশ্চর্য! আমি নীরবে কাঁদছি। মনটা অস্থিরতায় ভরে রয়েছে। কাউকে রক্তের বিষয়টা নিয়ে জিজ্ঞেস করিনি। অপেক্ষা করছি ওনার। উনি এলেই এই প্রশ্নের জবাব দিতে বলবো। আমার জানা মতে এই ঘরে উনি ছাড়ার কেউই প্রবেশ করেনি সারাদিনে। রাত 10টার দিকে আমার শাশুড়ি রুমে এলেন। আমি উল্টো পাশ ফিরে শুয়ে। ওনাকে না দেখলেও ওনার উপস্থিতি টের পেলাম। দ্রুত হস্তে চোখ মুছে নিলাম। এইটুকু কান্নাতেই চোখ ফুলে লাল বর্ণ ধারণ করেছে। আমার আবার কান্নার অভ্যেস নেই। আমার শাশুড়ি হতবম্ব গলায় জিজ্ঞেস করলেন, হিরে মা, কাছিস কেন? কি হয়েছে? আমি আমতা আমতা করতে লাগলাম। কি জবাব দেব? উঠে বসতে বসতে জুতোসই জবাব খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম চট করে। বললাম, বাড়ির কথা মনে পড়ছে আম্মা। বলেই মাথা নিচু করে রইলাম। আমার শাশুড়ি পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। পাশে বসে স্নেহের গলায় শুধালেন, আমারও যখন নতুন বিয়ে হয় তোর মতন আমিও কাঁদতাম, সবার সামনে না, একা একা। এই ধর গোসল শেষে ছাদে গিয়েছি রোদ পোহাতে, ওই একলা দুপুরে মন ভরে কেঁদে নিচে নামতাম। চোখ লাল হয়ে থাকতো। কেউ জিজ্ঞাসা করলে বলতাম বেশি পানি দিয়ে গোসল করছি আজ, তাই এমন। কেউ বুঝতো না, অথচ তোর শ্বশুর ঠিকই বুঝে যেত। 2 দিনের সম্পর্ক, অথচ কি যে মায়া ছিল মানুষটার মাঝে। রাতের বেলা আমাকে বুঝাতো বাবার মতন আগলে রাখছে সারা জীবন। মায়ের মতন চুলে তেল দেওয়া থেকে শুরু করে খাইছি কিনা পর্যন্ত সবকিছু হিসাব রাখতো। সেই মানুষটাকে ছাড়া এখন একা সব সামলাতে হয়, কত কিছুর হিসেব গোলমাল হয়। অনুভব করলাম শাশুড়িমা চোখ মুছছেন। তখন আমার চোখও পানি জোড়ায় ভেজা। ভেজা পাতার পলক মেলতে কষ্ট হচ্ছে। শাশুড়িমা নিজে ধাতস্থ হয়ে আমাকে বললেন, আমার ছেলেও যেন যেভাবে তোকে আগলে রাখে, আজীবন দোয়া করি যতই আমরা থাকি না কেন। স্বামীর উপরে এবং স্বামীর মতন আর কেউ হয় না মেয়েদের রে। আমার বুকে তখন উথাল পাথাল কাঁপন। আমি কান্না চাপানোর আপ্রাণ চেষ্টা করছি। যে মানুষটার উপর বিশ্বাস ও ভরসা রেখে অন্য মাটিতে নিজের শেকড় গড়তে এলাম, সেই মানুষটি আমাকে অবহেলার পাত্রী বানিয়ে ছাড়ল। এর চেয়ে কষ্টের আর কী বা হতে পারে? আমাকে ডিনার করার জন্য বললেও আমি রাজি হলাম না। আমার শাশুড়ি মা হাত ধরে টেনে নিয়ে গেলেন। টেবিলে আমার দেবর লাবিব বসে রয়েছেন। তিনি গোগ্রাসে গিলছেন দেখলাম। আমার হঠাৎই হাসি পেয়ে গেল।
ব্যাপারটা আমার দেবর খেয়াল করে এক চোখ টিপলেন। আমি ঘাবড়ে গেলাম, হতবিম্বল চোখে চাইলাম। এবার লাবিবের ঠোঁটে দুষ্টু হাসি। আমারও হাসি পেয়ে গেল। দেবর হিসেবে এটুকু মজা করার অনুমতি তাকে দেওয়াই যায়। ঠিক তখনই খেয়াল করলাম আমার স্বামী মহাশয় মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। শাশুড়িমা তাকে দেখে বললেন, আসছি, আয় বস, তোর জন্য বৌমা না খেয়ে আছে। শুনলাম উনি গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, তা তো দেখতেই পাচ্ছি। এই বলেই উনি ঘরে চলে গেলেন। আমি দোটানায় পড়লাম, আমার কি ওনার পিছু পিছু যাওয়া উচিত নাকি খেতে বসা উচিত। দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যখন, তখন শাশুড়িমায় সাহায্য করলেন, আমাকে খেতে বসিয়ে দিলেন। উনি ফ্রেশ হয়ে আসবেন এমনটা বলার পর আমিও অল্প একটু খেয়ে নিলাম। আমার খাওয়া শেষেও উনি আসছে না দেখে আমাকে ঘরে পাঠালেন আম্মা। এসে দেখি উনি বিছানায় আতশোয়া অবস্থায় মোবাইল টিপছেন। আমার ছায়া যেই না রুমে পড়লো ওনার কপালে ভাত সৃষ্টি হলো কতগুলো। ব্যাপারটা আমার নজর এড়ালো না। মন খারাপের একটা স্ফুলিঙ্গ ভেতর থেকে বের হতে চাইলো। আমি পুরোপুরি ইগনোর করলাম সেটাকে। কথায় কথায় মন খারাপ করলে চলবে না, বাঙালি নারীদের চলেও না। সংসার করতে গেলে মান অভিমান বিসর্জন দিয়ে তবেই সংসার করতে হয়। উনি ওনার মতো ফোনে ব্যস্ত, আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। আমি তাই আগ বাড়িয়ে মৃদু কণ্ঠে বললাম, খাবেন না? উনি উত্তর দিলেন না। আমার গলায় কষ্টের দলা পাকিয়ে উঠল। হজম করার চেষ্টা করেও করতে পারছি না। জীবনে কেউ এরকম পরিস্থিতির শিকার হয়েছে কিনা জানি না। বিয়ের দ্বিতীয় দিন একটা স্বপ্নের দিনের ন্যায় থাকে সবার জন্য। এই সময় প্রেম হয়, ভালোবাসা হয়, একজন অপরজনের সাথে একটু কথা বলার জন্য ছটফট করবে, একজন অপরজনের উপর অধিকার খাটাবে, মেহমানদের ভিড়ে কিছুটা সময় কাটানোর আপ্রাণ চেষ্টা করবে। এভাবেই না দুজনের প্রতি দুজনের টান বাড়বে। অথচ আমার সাথে কি কাহিনীটাই না ঘটছে, কি অদ্ভুত। আমি আবারও বলার চেষ্টা করলাম, খাবেন না? অথচ গলা দিয়ে কোলা ব্যাঙের ঘরঘর শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। তো অনুভূতিতে মন বিষাক্ত। আমার রোদ ঝলমলে আকাশে কোথা থেকে এই কালো মেঘের আবির্ভাব ঘটল জানি না। ফিরে চলে যেতে চাইলাম, হঠাৎই মনে পড়ল রক্তের কথাটা। 1 মিনিট সময় নিয়ে নিজেকে সাহস জোগালাম। অনেকটা গাঢ় কণ্ঠেই প্রশ্ন করে বসলাম, এবার চাদরে ওটা কিসের রক্ত? উনি এবার ভূত দেখার ন্যায় চমকে উঠলেন। ফোন ফেলে দিয়ে চাদর টানাটানি শুরু করলেন। মুখ দিয়ে প্রশ্ন করে চলেছেন, কই রক্ত? কোথায়? আমি বললাম, বালিশের পেছনে দেখুন। আমি গোছ করে রেখেছি যাতে কেউ না দেখে। কেউ দেখেনি তো? না, শুধু আমি। যাক, উনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু আমি স্বস্তি পেলাম না। পুনরায় জবাবের প্রত্যাশায় প্রশ্ন করলাম, বললেন না তো কার রক্ত এগুলো? আপনাকে তো জখম দেখাচ্ছে না, তবে আর এখানে এলো কি করে? ওনার মসৃণ কপাল আবারও ভাঁজ বিশিষ্ট হলো। আমিও শক্ত হওয়ার চেষ্টা করছি। উত্তর আমার জানতেই হবে। উনি হঠাৎ রূঢ়ভাবে বললেন, সে তোমার না জানলেও চলবে। এটা আমার ঘর, এখানে কোথায় কি হচ্ছে তা আমি জানবো না? ফট করে মুখ দিয়ে জোরালো গলার প্রতিবাদ বেরিয়ে এলো। দেখলাম ওনার ঠোঁট জুড়ে তাচ্ছিল্যের হাসি। এটা তোমার ঘর? একদিনেই ঘর তোমার নামে হয়ে গেল? মা লিখে দিয়েছে নাকি? আমি জবাব দিতে পারলাম না। চোখ ভরে উঠল আবারও। অভিমান হলো এবার, কড়া অভিমান। ঠিক করলাম আগামীকাল বাবার বাড়ি যাওয়ার পর আর কোনোদিনই ফিরে আসবো না। ওনার এই অহংকার নিয়েই উনি থাকুক। সংসার আর ভালোবাসার কোনো দরকার নেই আমার। আমি বেরিয়ে গেলাম। যাওয়ার আগে লক্ষ্য করলাম উনি বেশ চিন্তিত ভঙ্গিতে কাউকে ফোন লাগাচ্ছেন। আমার বেডরুমের পাশেই আরেকটি ঘর, সেখানে ধম ধরে বসে রইলাম। এই ঘরে গতকাল আমার স্বামী থেকেছে, এই বিছানায় ঘুমিয়েছে নিশ্চয়ই। বুকের ভেতর একরাশ অভিমান, তবু কিসের টানে যেন খুব অসহায়ের ন্যায় আমি বিছানাটায় হাত বোলালাম। যাকে একবারও ছুঁয়ে দেখার কপাল আমার হয়নি, তার জন্য মন কেন কাঁদে বুঝি না। এর চেয়ে আগেই তো ভালো ছিলাম, এত জ্বালা যন্ত্রণার চিন্তা কিছুই ছিল না। বাবার ঘরে অতিরিক্ত আদর পাওয়ার জন্যই কি আমার সাথে এমনটা হচ্ছে? স্বামীর আদর কি কপালে নেই তবে? চোখ বেয়ে টপার টপ পানি পড়তে লাগলো। আমি মোছার চেষ্টা করলাম না, সব কষ্ট মুছে দিলেই চলে যায় না। 11টার কাছাকাছি ঘড়ির কাঁটা। ঘরে কেউ ঢুকেছে অনুভব করতে পেরে আমি গুটিয়ে গেলাম। দ্রুত চোখ মুছে পেছন ফিরে দেখলাম আমার দেবর লাবিব দাঁড়িয়ে। আমাকে দেখেই উনি বললেন, ভাবি আপনি? আমি বিষম খেলাম। কি বলবো, কি অজুহাত দেখাবো, চোরা চোখে চেয়ে রইলাম। লাবিব বললেন, ভাইয়া তো ওই রুমে। আমি বিছানা গোছাতে এসেছিলাম। ঝটপট উত্তর দিলাম। লাবিব হেসে দিলেন, আপনাকে এত কষ্ট করতে হবে না ভাবি, এই ঘরে কেউই থাকে না, এটা গেস্ট রুম। ও এখানে শুধু গেস্টরা এলে তবেই থাকে? হ্যাঁ, এছাড়া সারা মাসে আম্মু দরজা তালা দিয়ে রাখে। আজকে সব মেহমান চলে গেল, দেখবেন কালকেই এই দরজা তালা মেরে দিবে আম্মু। আমার ইয়ারফোন এই রুমে রেখে গেছে অধরা, সেটা নিতে এলাম।
ও গতকাল রাতেও কি এই ঘরে গেস্টরা ছিল? অধরা বড় আপু ওনার ছেলে, এরাই ছিল। কেন ভাবি? আমি মাথা নাড়িয়ে বললাম, এমনি কিছু না। আমি বেরিয়ে গেলাম, মাথায় জট লাগলো। তাহলে ওনার শেরওয়ানি কেন বারান্দায় ছিল? আর উনি যদি এই ঘরে না থেকে থাকেন তবে কোথায় থেকেছেন রাতে? কিছুই বোধগম্য হচ্ছে না, সবকিছু রহস্য এবং ধোঁয়াশা। তুমি এরকম পাগলের মতো করছো কেন বলো তো? তোমার কি মনে হয় 7 বছরের সম্পর্ক আমি এভাবে নষ্ট হতে দেব? অবশ্য দোষ সম্পূর্ণ তোমার। আমার সাথে রাগারাগি না করলে আজ এই পরিস্থিতি সৃষ্টি হতো না, বুঝছো? আমি স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলাম। ঘরে ঢোকা মাত্রই কথাগুলো কানে এলো। প্রহর সাহেব বারান্দায় কথা বলছেন কারো সঙ্গে ফোনে। উক্তিগুলো তারই। তাহলে আমাকে অবহেলা করার পেছনে কারণ এই, ওনার 7 বছরের সম্পর্ক আছে। ছি ছি ছি, আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলেন উনি। এইভাবে ঢোক চেপে ডুকরে উঠলাম। গোঙানির শব্দটা এতটাই জোরে হলো যে উনি টের পেয়ে গেলেন। ব্যস্তভাবে ফোন রেখে ছুটে এলেন আমার সামনে। আমি তখন মাটিতে বল ছেড়ে পড়ে আছি। শরীরটা নিশ্চল লাগছে, চোখ বেয়ে মেঘের বাড়িধারা। আমি কোনোদিন ভাবতে পারিনি কারো মাঝে থার্ড পার্সন হয়ে দাঁড়াবো। প্রৌঢ় সাহেব ঠোঁট চুলকালেন, গাল চুলকালেন, ঘন দাড়িতে হাত বোলালেন। উনি নিশ্চয়ই ভাবছেন আমাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায়। আমিও কাঁদতে কাঁদতে ভাবছি কোন বাণী শুনলে নিজের মনটাকে শান্ত করতে পারবো। অদ্ভুত হলেও সত্যি, এত কিছুর পরও আমার মন বলছে একবার, শুধু একবার উনি আমাকে জড়িয়ে ধরুক, তাতেই দগ্ধ মনের জ্বলুনি কমবে। কি আশ্চর্য, এতটা বেহায়া কবে থেকে হলাম আমি? ছলছল চোখে আমি তার দিকে তাকালাম। তিনি বলার চেষ্টা করলেন, রূপ, শোনো। আমার যে কি হলো তখন, কোনো কথাই কর্ণকহরে গেল না। নির্লজ্জের মতো ঝাঁপিয়ে পড়লাম ওনার গায়ের উপর। উনি টাল সামলাতে না পেরে আমাকে ধরলেন কোনো মতে। আমি হাউমাউ করে কাঁদছি, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যাচ্ছে, তবুও থামাতে পারছি না। লজ্জায় গাল নাক সব লালচে বর্ণ ধারণ করেছে। এতটা অপমানিত আর কোনোদিন হইনি বোধ হয়। যখন হুঁশ ফিরে এলো তখন কান্নার বেগ কমলো, তবুও অসাড় হয়ে তার কাঁধে মুখ গোছ করে রাখলাম। তার বুকের কম্পন আমাকে সহ কম্পিত করে তুলছে। অদ্ভুত শিহরণ শিরায় শিরায়, রগে রগে, পাজরে পাজরে কাঁপন ধরছে। কালো মেঘের ঘনঘটা সরে বসন্তের মৃদুমন্দ বাতাস কাঁপিয়ে তুলছে মনোবাড়ি। ওনার সারা শব্দ নেই, কোনো বাক্য উচ্চারণ করেননি। কেমন লাগছে যেন আমার। আমি নিজেকে যথাসম্ভব সামলে মুখ তুলে তাকানোর চেষ্টা করলাম। আবিষ্কার করলাম উনি ড্যাব ড্যাব চোখে আমাকে দেখছেন। লজ্জায় মিইয়ে গেলাম নিমেষেই। আখি পল্লব নামিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম। বেশ কিছু সময় এইভাবেই কেটে গেল। আর কতক্ষণ এইভাবে বসে থাকবো তা ভাবতে শুরু করলাম। ঠিক তখনই শুনতে পেলাম তিনি বলছেন, এভাবে কান্নাকাটি করার কারণ কি? আমি উত্তর দিতে পারলাম না। নিজেকে আরও গুটিয়ে এদিক ওদিক মাথা নাড়ালাম। উঠবার চেষ্টা করলে তিনি আমার হাত ধরে টান দিলেন। নিচু হয়ে গেলাম। হুট করে বুক থেকে শাড়ির আঁচল খসে পড়ল। আমি স্তব্ধ হয়ে গেলাম, তিনিও স্তব্ধ হয়ে গেলেন। লজ্জারা আমাকে আপাদমস্তক ঘিরে ধরল। দ্রুত হাতে আঁচল ধরে উঠে দাঁড়ালাম। চলে যাওয়ার পা বাড়াতেই তিনি বলে উঠলেন, শরীর দেখিয়ে আমাকে বশ করার চেষ্টা করো না। আমি একজনকে কথা দিয়েছি। তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমি তো চেঁচে আপনার ঘরে আসিনি। গলায় কাঠিন্য যুক্ত করলাম। মেনি বিড়ালের ন্যায় কথা হয়েছে অনেক, এবার যা হবে সব খোলাখুলি। আমার জীবনটা পুতুল খেলা নাকি? চোখ দিয়ে আগুন ঝরছে আমার। দেখলাম উনি খানিকটা ঘাবড়ে গিয়েছেন। আমতা আমতা করে বললেন, ব্যক্তিগত সমস্যা ছিল কিছু, সব কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমাকে বলতে হবে না। যেহেতু আমাদের বিয়েটা পরিবার থেকে হয়েছে, তাই যে কোনো ডিসিশন তারাই নেবে। আমি আমার আব্বা আম্মাকে জানাবো, আপনার আব্বা আম্মাকেও জানাচ্ছি। তাদেরকেই বলুন কোন কারণে আমার জীবন নিয়ে খেললেন আপনি। সাধারণত আমি ভীষণ দুর্বল মনের অধিকারী, কিন্তু অন্যায় দেখলে আর সহ্য করতে পারি না। কিভাবে যেন খুব শক্ত হয়ে যাই। তাই এখানে তো আমাকে নিয়ে অন্যায় হচ্ছে, কিভাবে চুপ করে থাকবো আমি? গতি বাড়ালাম। শাশুড়িকে গিয়ে এক্ষুনি বলবো সবটা। তার আগেই আমার স্বামী মহাশয় আমার পায়ের উপর আছড়ে পড়লেন। আমি চমকিত। তিনি অনুরোধের স্বরে বললেন, প্লিজ এরকমটা করো না, প্লিজ আগে আমার কথাটা শোনো। আমি রুক্ষ স্বরে জবাব দিলাম, আর কি বললেন আপনি? কিভাবে আমাকে বোকা বানাইছেন সেটা বলবেন? হুম, কিভাবে তোমাকে ঝটকা খাওয়ালাম সেটা বলবো। মানে আমি এবার ভীষণ অবাক হলাম। দেখলাম ওনার ঠোঁটের কোণায় হাসি, আমাকে উদ্দেশ্য করে বিদ্রুপ ভরা হাসি ছুটছেন। আমার রাগ তখন আরো বেড়ে গেল।
আমি চলে যেতে চাইলে উনি দ্রুত উঠে দরজা বন্ধ করলেন। তারপর আমার হাত ধরে টেনে বিছানায় নিয়ে বসালেন। আমি নাক উঁচু করে রেখেছি, একটা কথাও বলবো না বলে ঠিক করেছি। উনি বলতে লাগলেন, তোমার সাথে মজা করলাম একটু, দেখলাম খেপালে তোমাকে কেমন লাগবে। ভেতরে ভেতরে চমকালেও আমি বাহির থেকে ঠাট বজায় রেখেছি, প্রত্যুত্তর করলাম না। তিনি আবার বললেন, বোকামে, আমার যদি কারো সাথে সম্পর্ক থাকতোই তবে কেন তোমাকে বিয়ে করতাম আর বিয়ের আগে ক্লিয়ার করতাম না বলো? তাহলে কেন অবহেলা করলে? অভিমানের গলা ভার হয়ে এলো আমার, চোখ টলমল করছে। উনি এবার আমার কাছে এলেন, খুব কাছে। যত কাছে এলে আমার নিঃশ্বাসের উত্তাপ ওনার গায়ে লাগে। আমি শিহরিত বোধ করলাম। আটসাট হয়ে বসে রইলাম উত্তরের আশায়। ভেতরটা খুশিতে কেঁপে কেঁপে উঠছে। আমার সঙ্গে নিশ্চয়ই মজা করছেন উনি। আমি ভীষণ নার্ভাস ছিলাম। কিভাবে বললে তুমি ব্যাপারটাকে মজার চোখে দেখবে না তা ঠিক করতে গিয়ে এই পন্থা মাথায় এলো, তাই একটু রুড সেজেছিলাম আর আলাদা থেকেছি, নিজেকেও প্রস্তুত করেছি। আর তোমার কাছে হাসির পাত্রও হয়নি, নইলে তো সারা দেশে বলে বেড়াতে বিয়ের রাতে তোমার ভয়ে আমি অন্য ঘরে ঘুমিয়েছিলাম। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, এতটা খারাপ না আমি, একবার বলে দেখতেন। আমি কখনোই অন্য মাইন্ডে নিতাম না, বরং আপনাকে সময় দিতাম, নিজেও নিজেকে প্রস্তুত করতাম। কিসের জন্য? আমার আদর খাওয়ার জন্য? বলেই উনি চোখ টিপলেন। আমি অভিমান রাগ সব ভুলে লজ্জায় মিশে গেলাম। মাথা নুইয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছি। আমার অবস্থা দেখে তিনি খানিকটা সরে বসলেন। আমি স্বস্তি পেলাম, মিটি মিটি চোখে তার দিকে তাকালাম। প্রসঙ্গ ঘোরাতে প্রশ্ন করলাম, আর ওই কথাগুলো আপনি ফোনে কাকে বলেছিলেন যে আপনার 7 বছরের সম্পর্ক? ওটা উনি হাসলেন, পকেট থেকে ফোন বের করে নাম্বার দেখালেন। অধরা নাম দিয়ে সেভ করা। বললেন, দেখো অধরাকে বলছি। আরে তুমি আসছো, আমি টের পেয়ে এমনটা করছি। বলছি তোমার সাথে প্র্যাঙ্ক করছি, আর অধরাকে আগে সেট করে নিছিলাম। বিশ্বাস না হলে ওর সাথে কথা বলে দেখতে পারো। বিশ্বাস করেছি। আচ্ছা যাও, আমি মাফ চাইলাম। জানি যা করেছি খুব ভুল, মজা করতে গিয়ে তোমাকে অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলছি। অবশ্য এটা না করলে কখনোই বুঝতাম না আমাকে তুমি ইতিমধ্যেই কতটা ভালোবেসে ফেলছো। আমি চুপ করে রইলাম। এই কথার জবাবে কি বলতে হয় আমি জানি না। তিনি ক্ষণকাল চুপ করে থেকে ফের প্রশ্ন করলেন, আচ্ছা রূপ, যদি সত্যি আমার জীবনে কেউ থাকতো আর তুমি সেটা বিয়ের পর জানতে পারতে তবে কি করতে? আমি অশ্রুসিক্ত চোখে তাকালাম। জানি না কেন ভীষণ কান্না পাচ্ছে আমার। কেন পাচ্ছে বলতে পারবো না। কিছু কিছু কান্নার কারণ হয় না, হয়তো এটা সুখের কান্না। আমি নির্মল গলায় বললাম, আমি চলে যেতাম। কারো কাছে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না, অভিশাপ করতে চাই না। দিতাম কেন আপনি শোনেননি? জোর করে কাউকে ধরে রাখা যায় না। আপনি তো মানুষ, বিড়াল কুকুর না যে জোর করে খাঁচায় ভরে পোষ মানাবো। উনি চুপ হয়ে গেলেন। আমি উঠে দাঁড়ালাম। উনি ডাকলেন, রূপ, জি। কই যাচ্ছ? বারান্দায়। কি দরকারে? চাঁদ দেখব। ঝিরিঝিরি বাতাস বইছে, নিস্তব্ধ নিগুড় প্রকৃতি। বারান্দার সামনে একটা চিপা গলি। আপাতত গলিতে কেউ নেই। গলির শেষ মাথায় টিমটিমে আলো দেওয়া হলদেটে আলো জ্বলছে। সেই আলোর দয়ায় গলির এই মাথাও হালকা পাতলা সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু সবই অস্পষ্ট, অন্ধকারাচ্ছন্ন। আমি এক পলক সেদিকে চেয়ে পুনরায় আকাশ দেখায় মনোযোগ দিল। আমার ভেতরটা ঢিপ ঢিপ করে কাঁপছে। আমি জানি উনি আসবেন। আমি জানি আজ রাতে কিছু হবে যা বদলে দেবে আমার চিরচেনা পুরো পৃথিবী। আমাকে হারিয়ে নিয়ে যাবে নতুন কিছুর আচ্ছাদনে। আমি জানি নিজেকে হারিয়ে তাকে চিনতে পারবো পুরোপুরি। এই আকৃতি, এই কামনা, এই প্রণয় আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মন চিৎকার করে বলছে, আপনি আসুন, আমাকে ভালোবাসুন, আদর করুন। সাক্ষী থাকুক এই রাতের প্রহর। এই চাঁদ যেন লজ্জা পেয়ে নিজেকে মেঘের তলায় আড়াল করে নেয়। কোথায় আপনি? আসছেন না কেন? নাসিকাপথ বেয়ে দীর্ঘশ্বাস বেয়ে এলো। ঠিক তখনই আমার পেছনে তাকে আবিষ্কার করলাম। আমাকে আড়াল করে আমার উপর দিয়ে 2 হাতে গ্রিল চেপে ধরেছেন উনি। ওনার বুক আমার পিঠে মিশে গেছে। আমার শরীর ঘাম ছাড়লো। এতটা নার্ভাস জীবনে আর কখনোই হয়নি। আমি গুটিসুটি মেরে রইলাম। উনি প্রশ্ন করলেন, আকাশটা ভীষণ সুন্দর তাই না? আমি মাথা হেলিয়ে হ্যাঁ বললাম। তোমার মতো? আমি মাথা হেলিয়ে না বললাম। তোমার চাইতেও বেশি? আমি মাথা হেলিয়ে না বললাম।
তোমার চাইতে কম? এবার মুখ খুলে বললাম, জানি না। উনি ফট করে আমাকে টেনে মুখোমুখি করে নিলেন এবং অধরে অধর মেশালেন। আমি স্তম্ভিত পুরোপুরি। ওখানেই আমার নিঃশ্বাস আটকে এলো, ওখানেই আমার মরণ যেন। আমি অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। হাত জোড়া কখন যে ওনার পিঠ খামচে ধরেছি জানি না। যখন সম্ভিত ফিরে পেলাম তখন অনেক সময় পেরিয়ে গেছে। আমার ঘাড়, গলা, গাল, চোখ সব কিছুতে ওনার স্পর্শ লেগে গেছে। এলোমেলো চুলের আমি এক ছুটে ঘরে প্রবেশ করবার সিদ্ধান্ত নিলাম। ওনার দিকে পিঠ দিয়ে বুকের আঁচল খেয়াল করলাম কেউ একজন গলির কিনারে দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত চোখ আমাদের দেখছে। আমার আপাত মস্তক শিরশির করে উঠছে। মুখ দিয়ে অস্ফুট স্বরে চিৎকার বেরিয়ে এলো। বাবার বাড়ি সকালবেলাতেই চলে এসেছি। আমার বড় ভাই সুমন এবং বড় ভাবি হিয়া গিয়ে আমাদের দুজনকে নিয়ে এসেছে। গতকাল রাতের ঘটনাটা এখনো মাথা থেকে সরেনি। চিৎকার দেওয়ার কারণ কি জানতে চাইলে আমি কিছুই বলতে পারিনি তাকে। আর অবাক করা বিষয় হলো সেই চোখ জোড়াও উধাও হয়ে গিয়েছিল নিমেষেই। প্রহর সাহেবকে বারান্দায় রেখেই আমি চলে আসি। এরপর ঘুমানোর বাহানা করে মাঝরাত পর্যন্ত শুয়ে আছি। তিনি আরও একবার আমার কাছে আসতে চেয়েছিলেন। কেন যেন আমার মন টানেনি। কোথাও কিছু একটা চলছে এরকমটা মনে হচ্ছিল বারবার। ষষ্ঠ ইন্দ্রিয় নাকি সব সময় আগে থেকে অনেক কিছুর জানান দিয়ে দেয়। আমার বেলাতেও তাই হচ্ছে হয়তো। অর্থাৎ যাই ঘটছে তা জানতে হবে আমাকে, এবং তা অতি দ্রুতই। কোনো কিছু নিশ্চিত না হয়ে আমি প্রহর সাহেবকেও কিছু বলতে পারছি না, আবার অন্য কাউকে শেয়ারও করতে পারছি না। আচ্ছা, ঝামেলাতে পড়েছি। মনের উস্কুসানি নেভাতে কিছু করা অতীব প্রয়োজন। গতকাল রাতে আরও যে জিনিসটা লক্ষ্য করেছি তা হলো, আমি শোয়ার পরেও প্রহর সাহেব শুয়ে পড়েননি। ফোন নিয়ে প্রায় ঘন্টা 2 বসেছিলেন। উনি ভেবেছেন আমি ঘুমোচ্ছি, কিন্তু আমি সজাগ ছিলাম এবং তাকে পর্যবেক্ষণ করছিলাম। হয়তো বেচারাকে কাছে আসতে দেইনি বলে মন খারাপ ছিল, অথবা ঘুম আসছিল না তাই ফোন ঘাঁটছিল। স্বাভাবিক একটা বিষয়, তবুও কেন যেন অস্বাভাবিক লাগছে। আমার ভেতরটায় সন্দেহ দিয়ে বোঝাই। থুর, নিজের প্রতি নিজেরই বিরক্ত লাগছে। হিয়া ভাবি ঘরে ঢোকায় আমি নড়ে চড়ে বসলাম। তাকে দেখে বুঝলাম তিনি অবাক কোনো কারণে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাবি? নাই, ওরে জামাই বউ আসে থাকে। 2 দিনের দিন ও বাড়ি থেকে কেউ এসে খেয়ে দে তোদের নিয়ে যাবে, এমনটাই তো নিয়ম জানতাম। কেন? তোর ননদ চলে আসছে নাচতে নাচতে, দেখ বাইরে গিয়ে। আমি বিস্ময় নিয়ে বললাম, আমার ননদ? অধরা নাম করে মেয়েটার কথা বলছি। আমি রীতিমতো ঝটকা খেলাম। এখানে অধরা কেন এসেছে? কি কারণ? অবাক হয়ে তাকিয়ে রইলাম ভাবির দিকে। ভাবির চোখ মুখ কুঁচকে রয়েছে, যা দেখে অনুমান করতে পারছি অনেক কিছু। আমার ভেতরটা ধুকধুক করে উঠল। হিসাব মেলাতে চেষ্টা করলাম। গতকাল রাতে ওই ফোনে কথা বলার ব্যাপারটার সময় অধরার নাম দিয়েই চালিয়ে দিয়েছেন প্রহর সাহেব। আবার আজকে আমাদের বাড়িতে এই মেয়ে হাজির। এছাড়াও বিয়ের সময় অধরার কিছু কিছু ব্যাপার আমাকে খুব রাগিয়ে দিয়েছিল। বারবার আমার বরের পাশে এসে বসে থাকা, ওনার হাত ধরে টানাটানি করা, ওনার সাথে এসে ঘেঁষাঘেঁষি করা, আমাকে দেখিয়ে দেখিয়ে ওনার সাথে খুব ক্লোজলি ছবি তোলা, এগুলো স্বাভাবিক মাইন্ডে নেওয়ার চেষ্টা করলেও কেন যেন এখন সবটাই অস্বাভাবিক লাগছে। রাগে ফের চোয়াল শক্ত হয়ে এলো আমার। পরবর্তীটা ভাবি লক্ষ্য করে আমার কাঁধে ধাক্কা দিল। কিরে, এভাবে মুখ শক্ত করে আছিস কেন? কিছু না ভাবি, গমগমে কণ্ঠস্বরে বললাম আমি। ভাবি বিশ্বাস করলেন না। উনি আমাদের বাড়িতে আছেন বছর 3 সময় হবে, অথচ সম্পর্কটা যেন আজন্মের। মায়ের পর যদি কেউ ভীষণ ভালোবাসা দিয়ে থাকে আমাকে, তবে সেই ভাবি। ইনি আমার বান্ধবীর ন্যায়, সব সময় সব কিছু শেয়ার করি, সেও করেন। ভাবির থেকে এইসব যে লুকাতে পারবো না তা জানা কথা, তাই লুকালামও না। ভাবিকে নিজের সন্দেহের সব কথা খুলে বললাম। সব শুনে হিয়া ভাবি থ হয়ে বসে রইলেন। আমার চোখে অশ্রু টলমল করছে। বিয়ে নিয়ে, সংসার নিয়ে, স্বামী নিয়ে ভীষণ 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 স্বপ্ন ছিল আমার চোখ জুড়ে। তা বোধ করি ভাবিও ভালো করেই জানেন। সেই আমার কপালেই এরকম কিছু ঘটবে আশা করিনি কখনো। মাকে দেখে চোখের জল সামলালাম। মা বললেন, কিরে, তোমরা দুজনে কি গুটুর গুটুর করো? আর রূপ, তোর ননদ আসছে,
তুই ঘরের কোণে খুঁটি গাড়ছিস কেন? আয় বাইরে আয়। ও মা, তুই কাঁদিস কেন? তোর চোখে পানি কেন? মা কথা বলতে বলতে কাছে এলেন। আমি দ্রুত চোখ মুছলাম। ভাবি বললেন, রূপের চোখে কি যেন ঢুকেছে আম্মা, আমাকে দেখাচ্ছিল। আমিও ভাবির কথায় তাল মেলালাম। মা আমাদের দুজনের দিকে তাকিয়েই রইলেন। বোধহয় বিশ্বাস করলেন না, অথবা বিশ্বাস করতেও পারেন। আমি কোনো রকমে ঘরের বাইরে বেরিয়ে এলাম। এসেই দেখতে পেলাম প্রহর সাহেবের কাঁধ ঘেঁষে অধরা বসে রয়েছে। প্রহর সাহেব বিব্রত অধরার কারণে। আমি ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেলাম। অধরা বলল, ভাইয়া আমাকে রেখে একা একা শ্বশুরবাড়ির আদর খেতে চলে এসেছে ভাবি, তাই আমিও চলে এলাম। এইটা তো তোমার শ্বশুরবাড়ি না অধরা। তোমার ভাইয়া 1000 বার আসবে, তার মানে কি তুমিও 1000 বার আসবে? ঠোঁটে হাসি রেখেই কথাটি বললাম আমি। অধরার মুখে কালো মেঘ জমল দেখলাম। প্রহর সাহেব অদ্ভুত চোখে আমাকে দেখছেন। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, মজা করলাম, এসেছো, খুশি হয়েছি। অধরা মন খারাপ করে বলল, থাক ভাবি, আমার আসতে আপনি যে একটু খুশি হননি তা দেখেই বুঝতে পারছি। পেছন থেকে হিয়া ভাবি এসে বললেন, শোন, বিয়ের পর স্বামী স্ত্রী সব সময় পার্সোনাল সময় কাটাতে চায়। এই সময় কেউ ডিস্টার্ব করুক এটা ভালো দেখায় না, আর তারাও বিরক্ত হয়। তুমি অন্যভাবে নিও না কথাটা, তবে তোমার এখন বেড়াতে আসা ঠিক হয়নি। অধরা শক্ত চোয়ালে বলল, তাহলে আমি চলে যাই। আমি খুব খুব দুঃখিত ভাবি। অধরা উঠে দাঁড়ালে প্রহর সাহেব ওর হাত টেনে ধরে বলল, রাগ করিস না প্লিজ। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ও থাকুক, কি সমস্যা? আমাদের ব্যক্তিগত টাইমের সময় তো আর আসতেছে না। না না, আমি আসাতে তোমাদের অনেক ঝামেলায় ফেলে দিয়েছি। চোখ মুখ কালো করে বলল অধরা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের তামাশা দেখলাম। প্রহর সাহেব বারবার ওকে থাকার জন্য বলছেন, আর অধরা মুচড়ামুচড়ি করছে। আমি স্মিত হাস্যে বললাম, থাকো অধরা, জীবনে সবচেয়ে বড় জিনিসটাই তোমার দায়িত্বে দিয়ে দিলাম, হয়তো এটাই শেষ দেখা আমাদের। বলেই গটগট করে হেঁটে চলে এলাম ছাদে। রেখে এলাম 3টি থমথমে মুখ। আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ। সব কিছু কেমন খাপছাড়া হয়ে গেছে। জীবনের রঙগুলো বেরঙিন হয়ে গেছে। চঞ্চল আর ছটফটে আমি আমাকে হারিয়ে ফেলেছি। সবচেয়ে পছন্দের কাজটি করতেও মন সায় না। কেন এমন হলো? কি দোষ ছিল আমার? যতবার ভাবি ততবারই মনটা হাউমাউ করে কাঁদে। নীরবে চোখ মুছছি। ঘাড়ে কারো স্পর্শ অনুভব করতেই পেছন ফিরে তাকালাম। রক্তচক্ষু করে প্রহর সাহেব আমার দিকে তাকিয়েই রয়েছেন। আমি বললাম, কিছু বলবেন? উনি খেকিয়ে উঠলেন। সমস্যা কি তোমার? এভাবে আমাকে অসম্মানিত না করলে হতো না? নাকি তোমাদের বাসায় আসছি দেখে কলিজা বড় হয়ে গেছে? এখানে কলিজা বড় হওয়ার কি দেখলেন? একটা টান দিব ধরে দম বের হয়ে যাবে, বুঝছো? আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। ইনি দেখছি আমার গায়ে হাত দিতেও দ্বিতীয়বার ভাববেন না। তামাশা করতেছো তুমি আর তোমার ভাবি মিলে। আমার বোনটা একটু আসছে, না হয় কাউকে না বলেই, তাতে কি হয়েছে? ভাত কম পড়ছে তোমাদের বাসায়? নাকি তোমার আব্বার খাওয়ানোর সামর্থ্য নাই? সহ্য হলো না এই মুহূর্তে আর। সজোরে ধাক্কা দিয়ে বসলাম ওনার গায়ে। দ্বিতীয় ধাক্কা দিতে গেলে উনি আমার হাত ধরে বসলেন। গালে থাপ্পড় লাগাতে 1 সেকেন্ডও সময় নিলেন না। শুনলাম ভীষণ বাজে ভাষায় আখ্যায়িত করেছেন আমাকে। বলছেন, গলায় একটা চিপা দিব, রূপ বাইর করে ফেলবো তোর। তুই চিনস আমাকে? চিনস? তোর মতো মেয়ে আমার পায়ের তলারও যোগ্য না। অধরা যদি তালবাহানা না করতো তাহলে আজ ও আমার ওয়াইফ থাকতো। তোর মতো মেয়ের টাইম নাই আমার কাছে। যা সর, তালাক দিলাম তোকে। তালাক, তালাক, তালাক। আমি স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। চোখে কান্না, গালে যন্ত্রণা, অথচ বুকে শান্তি। অবশেষে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি হতে চলেছে আমার। আমার শাশুড়ি আম্মাকে ডেকে আনা হয়েছে। আমাদের সোফা ঘরটা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মানুষে গিজগিজ করছে। আব্বা, আম্মা, ভাইয়া, ভাবি তো আছেনই। আমার দাদিকেও বড় কাকার বাসা থেকে ডেকে আনা হয়েছে। আমার বড় কাকা তো সাদাফ ভাইও এসেছেন। সবাই কঠিন দৃষ্টিতে প্রহর সাহেবকে পরখ করছেন। প্রহরের পাশেই ভয়ে জুবুথুবু হয়ে বসে রয়েছে অধরা। আমি ভাবির পাশে দায় সারাভাবে বসে রয়েছি। আমাকে কেন যেন ভীষণ ফুরফুরে লাগছে। আমাকে থাপ্পড় মারার ঘটনাটা আমি সঙ্গে সঙ্গে এসে সবাইকে জানিয়ে দিয়েছি। প্রহর সাহেবের প্রিয়তমা যে কে তাও সবাইকে চিৎকার করতে করতে বলেছি।
বড় ভাবি আমাকে চুপ করতে বললেও আমি চুপ করিনি। কেন চুপ করব? আমি কি স্টার জলসার ওই অসহায় অবলা নায়িকা নাকি? আমার সঙ্গে অন্যায় হবে আর আমি মুখে কুলু পেটে বসে থাকবো? কখনো না। প্রহর সাহেবকে তার প্রাপ্য অতি অবশ্যই বুঝিয়ে দেব। শাশুড়ি মা বেককলের মতো তাকিয়ে রয়েছেন আমার দিকে। মাত্র 2 দিনের পরিচয়, তবুও আমার মায়া হচ্ছে ভীষণ। উনি খুব ভালো মনের মানুষ। আব্বা শাশুড়ি মায়ের কাছে নিজের ছেলের কুকীর্তিগুলো তুলে ধরতে লাগলেন। সব শুনে উনি প্রথমে আমাকে জিজ্ঞেস করলেন। এসব সত্যি? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। বাবা বললেন, আপনার কি আমাদের কথা বিশ্বাস হয় না? আমার মেয়েকে আবার কি জিজ্ঞাসা করেন? দেখুন ভাইজান, আমি তো বলি নাই যে আপনাদের কথা অবিশ্বাস করছি। এখানে অন্যায় হলে আপনার মেয়ের সাথে হয়েছে, এখানে কথা বলার অধিকার ওর সবার আগে, তাই ওকে জিজ্ঞাসা করলাম। বাবা খানিকটা নিবলেন। এবার দাদি কথা বলে উঠলেন। আমার দাদি বরাবরই ভীষণ তেজি মানুষ। বয়সের ভার তার কণ্ঠস্বরের তেজ সত্তা মিইয়ে দিতে পারেনি এখনো। প্রহর সাহেবকে কত প্রকার শাস্তি দিতে চায় তা এক এক করে উল্লেখ করলেন। বড় কাকা বললেন, আল্লাহ আমাদের মেয়েকে বাঁচাইছে, ভাগ্যিস। আর উপরে গিয়ে এসব বের হয়নি। বিয়ের দেনমোহর দিয়ে তারপর আপনাদের যেতে হবে বলে দিলাম। আপনার লম্পট ছেলেকে এভাবে ছেড়ে দেব না আমি। দেনমোহর দিয়েই বিদায় হব, সেটা আপনাদের বলতে হবে না, বুঝলেন? শাশুড়ি মা খেকিয়ে উঠলেন, টেনে টেনে বললেন, তোর লজ্জা করে না এত কিছুর পর ও কথা বলতে? আর অধরা, তুমি বা কিভাবে পারলা আমাকে অথবা তোমার মাকে একবার আগে থেকে বলে দেখতাম? আমরা কি তোমাদের বিয়ে দিতাম না? কিসের জন্য এই মেয়েটার জীবন নষ্ট করলাম? হুবু, আমি না হয় না বলতে পারছি লজ্জায়, ভয়ে। আপনার ছেলে কি বলতে পারে নাই? আমি তাকে কতবার বলেছিলাম আমাদের সম্পর্কটা সবাইকে জানাতে, কিন্তু সে শুধু সময় চাইছে। আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আরও নানান জায়গায় সম্পর্ক করেছে। এই জন্য তাকে নিয়ে আমার ভয়টা বেশি। আমি মাঝখানে এইসব নিয়েই একটা ঝামেলা করি, তারপর আমাদের যোগাযোগ বন্ধ হয়। তার কিছুদিন পরই জানতে পারি আপনারা নাকি ওনার বিয়ে ঠিক করছেন, আর উনিও রাজি। আমি না পারতে সবকিছু মেনে নিচ্ছি। জিজ্ঞেস করেন ওনাকে, আমি বলেছিলাম এই বিয়েটা না করতে, কিন্তু উনি আমার উপর রাগ দেখিয়ে বিয়েটা করছে নাকি। পরে আবার নিজেই সেদে আসছে আমার কাছে। রূপভাবে শ্যামলা, দেখতে ভালো না, কত কিছু বলছে আমাকে। আমি কি এতটাই ফেলনা নাকি? আমার সহ্য হচ্ছে না। নিজেদের রামলীলা কত সুন্দর বলে বেড়াচ্ছে গুরুজনদের সামনে। নির্লজ্জ মেয়ে কোথাকার। আমি নড়েচড়ে বললাম, এখানে বড়রা আছে, একটু বিবেচনা করে কথা বলো অধরা। অধরাকে দেখলাম আমার দিকে রক্তচক্ষু করে তাকাতে। আমি পুরোপুরি উপেক্ষা করলাম। যেই লোক ঘরে জান্নাত ফেলে বাহিরে জাহান্নামের প্রতি আকর্ষিত থাকে, আল্লাহ তাকে হিদায়েত করুক, তাকে সুখে রাখুক, দোয়া করলাম মনে মনে। চোখজোড়া ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সামান্য রাগারাগির কারণে আমার জীবনটাকে দুজনে বলি করে দিল। বাবা বলতেন এই পৃথিবী ভীষণ নিষ্ঠুর। আমি বিশ্বাস করতাম না। তখন তো বাবা মায়ের ছত্রছায়ায় থেকেছি, তাই বুঝতাম না। এখন মনে হচ্ছে বাবা মায়ের মতো আপন আর কেউ নেই, কেউ হতেই পারে না। বাবা মা বাদে পৃথিবীর সবাই স্বার্থপর, নিষ্ঠুর। আমি ডুকরে উঠলাম। সবাই আমার দিকে একযোগে তাকালো। আমি নিজেকে সামলাতে না পেরে উঠে দ্রুত পায়ে নিজের ঘরে চলে এলাম। দরজা আটকে দিলাম। দেওয়ালে পিঠ দিয়ে ঠেস দিয়ে দাঁড়ালাম কোনো মতে। ভেতরটা ভেঙে চুরে আসছে। জীবনে কেউ শুনেছে বিয়ের 3য় দিনে কোনো মেয়ের ডিভোর্স হয়েছে? আমার হয়েছে। কি অদ্ভুত নিয়তি! সারা জীবন ফুলের ন্যায় নির্মল হাস্যোজ্জ্বল থাকা মেয়েটির গায়ে এক নিমেষেই তালাকের তকমা লেগে গেল। এই সমাজ কি আমাকে শান্তিতে দম নিতে দিবে? এরপর বাইরে ভীষণ হট্টগোল চলছে। আমি সবটা শুনছি ঘরে বসেই। এক একজন এক এক কথা বলছেন। প্রহর সাহেবের গলাও শুনতে পাচ্ছি। তিনি বারংবার অহংকারী ধরনের কথাবার্তা বলছেন, আবার সাফাই গাইছেন। অথরার গলা 2বার শুনতে পেল। নিজেকে নির্দোষ উপস্থাপন করছে। আমার হাসি পেল। হঠাৎ শুনলাম শাশুড়িমা বলছেন, তোরা কি মনে করিস এগুলোর পর আমি ভালোভাবে মেনে নিব তোদের? কখনো না। আমি অবাক হলাম। নিজের মতো
আরও একটি নারীকে দেখলাম যিনি পেটের সন্তানকেও ছাড় দিচ্ছেন না অন্যায়ের জন্য। আমি কেন দেব না। কাকা বারবার দেনমোহর শোধ করে বিদায় হতে বলছে। এরপর নাকি কাগজ কলমে তালাক করিয়ে দেব। এরকম ফ্যামিলির সাথে তিনি আর কোনো সম্পর্ক রাখতে চান না। আমি তখনই দরজা খুলে ঘর থেকে বের হলাম। দৃঢ় কণ্ঠে বললাম, আমি দেনমোহর চাই না, দেনমোহরের 1 টাকাও নিব না। ভাবি বললেন, কি বলিস এসব? আমার সাথে যা ঘটেছে তা 4-5 লাখ টাকায় শোধ হয়ে যাবে? এতই ঠুনকো আমি তোমাদের কাছে? তাহলে কি চাস তুই বল? সাদাফ ভাইয়া এই প্রথম মুখ খুললেন। আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছেন তিনি। বয়সে প্রায় 9 বছরের বড় উনি আমার। একটি 6 বছর বয়সী মেয়েও আছে তার। আমি সেকেন্ড 3 চুপ করে থেকে বললাম, ওনাকে আমি জেলে দিব। আমার সাথে যা করেছে তা নিয়ে মামলা করব। কোনো জরিমানা আমি মানব না। জেলে থাকুক কিছুদিন, কষ্ট বুঝুক, হুঁশ চলে আসবে এমনিতেই। প্রহর সাহেব বিস্ময় নিয়ে আমাকে দেখছেন, অথবা কটমট করে তাকিয়ে। আমার গায়েই লাগছে না। আমি আমার কথার উপর অনড় রইলাম। এরপর অনেকেই আমাকে বোঝানোর চেষ্টা করলো এটা নাকি বেশি হয়ে যায়, কিন্তু আমি কিছুতেই বুঝতে চাইলাম না। কথার ভোল পাল্টালাম না। আমার এক কথা, ওনাকে জেল খাটতেই হবে। সবাইকে অবাক করে দিয়ে শাশুড়ি মা আমার সাথে একমত হলেন। প্রহর সাহেব অবিশ্বাস্য কণ্ঠে মা, বলে ডাকলেন। আমার শান্তি লাগছে, ভীষণ শান্তি। আমার মতো আর কোনো মেয়ে যেন না ঠকে, তা আমি দেখেই ছাড়ব। তন্দ্রা বারবার ঘুরে দেখছে। বিকেল গড়িয়ে সন্ধ্যের পথে মহাসড়ক, অথচ সাদাফের খবর নেই। আজকে সাদাফের আসার কথা ছিল মেয়েকে নিয়ে। তন্দ্রা আর সাদাফের ডিভোর্স হয়নি, কিন্তু দুজনেই আলাদা থাকে। যে কোনো মুহূর্তে তাদের মধ্যেকার এই বন্ধনটুকুও শেষ হয়ে যেতে পারে। কিন্তু হচ্ছে না একমাত্র মেয়ে জারিফার জন্য। জারিফা যেন তাদের দুজনকে পুনরায় মিলিয়ে দেওয়ার সেতুবন্ধন। প্রচণ্ড রাগী এবং গম্ভীর সাদাফের প্রতি ত্যক্ত বিরক্ত হয়েই ছাড়াছাড়ির পর্যায়ে চলে এসেছিল তন্দ্রা। তন্দ্রার বড় মন পরামর্শ দিল, জারিফার কথা ভেবে মানিয়ে নে, নইলে কয়েক মাস আলাদা থাক দুজনের থেকে। দেখবি এতে করে একে অপরের গুরুত্ব ও মর্মার্থ কিছুটা হলেও বুঝতে পারবি। আবার একত্র হওয়ার জন্য মনটা আকুপাকু করবে। তন্দ্রা দ্বিতীয় অপশনটাই বেছে নিল। জারিফাকে তন্দ্রা তার নিজের কাছে এনে রাখতে চেয়েছিল, কিন্তু বাবার প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা তা হতে দেয়নি। বাবাকে ছেড়ে 1 মিনিটও দূরে থাকতে রাজি নয় সে। তাই বাধ্য হয়ে তন্দ্রাকেই নিজের বাড়ি চলে আসতে হয়েছিল মেয়ে ছাড়া। মাঝে মাঝে সে ফোন দেয় সাদাফকে, মেয়ের সাথে কথা বলে। মনটা খুব ছুটে গেলে মেয়েকে নিয়ে আসতে বলে কাছের কোনো রেস্টুরেন্টে, যেখানে বসে পলকহীন চোখে মেয়েকে দেখে সে। আজকেও তার মনটা ভীষণভাবে ছুটে গিয়েছে জারিফাকে এক নজর দেখার আশায়। তাই তো সকালে ফোন করে বিকেলে আসতে বলেছে এই জায়গায়। সাদাফ প্রতি উত্তরে বলেছিল আসবে, অথচ দেখো এতক্ষণ হয়ে গেল আসার নামগন্ধও নেই। তন্দ্রা ঠোঁট বাঁকিয়ে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করল। ব্যাগ থেকে ফোন বের করে সাদাফের নাম্বারে কল দিল। 3 বার রিং হওয়ার পর সাদাফ ফোনটা কেটে দিল। তন্দ্রা দ্রুত আশেপাশে তাকালো। কাছাকাছি থাকলে সাদাফ এই কাজটা করে, ফোন কেটে দেয়। পুরনো অভ্যাসর, তন্দ্রা জানে। সেকেন্ড কতকের মাথায় সাদাফকে আসতে দেখা গেল। সাদা শার্ট পরা, নরম সরম বোকা বোকা চেহারার মানুষটা যে কি পরিমাণ রাগী তা তন্দ্রা ছাড়া আর কেউ জানে না বোধহয়। তন্দ্রার হুট করে কি যে হলো, ভীষণ কান্না পেল। ভীষণ। পারিবারিকভাবে বিয়েটা হলেও 8 বছরের বিবাহিত জীবন কম নয়। 8 দিন একই ঘরে একটি মানুষের সাথে থাকলে তার প্রতি মায়া হয়ে যায়। আর এ তো 8 বছর, কতগুলো দিন, সপ্তাহ, মাস। তন্দ্রা নিচু হয়ে চোখের জল লুকালো। মনে মনে সিদ্ধান্ত নেয় সাদাফকে বলবে তাকে ফিরিয়ে নিয়ে যেতে। অনেক তো হলো আলাদা থাকা, আর দরকার নেই। মেয়েটাও মা ছাড়া বড় হচ্ছে বিনা কারণে। যেন চোখে কিছু পড়েছে এমন ভনিতায় আঙুলের ডগা দিয়ে চোখ মোছে তন্দ্রা। মাথা তুলে তাকাতে তাকাতে দেখে সাদাফ সামনের চেয়ারটা টেনে বসেছে। তন্দ্রা অবাক হয়, জারিফা তো আসেনি সঙ্গে, সে কোথায়? তন্দ্রা বলল, আমার মেয়ে কোথায়? ও আসেনি? চিরাচরিত নিয়ম অনুযায়ী গম্ভীর গলায় জবাব দেয় সাদাফ। আসেনি মানে? কোথায় ও? বাসাতেই ঘুমাচ্ছে। অনেক দেখেছি, ওঠাতে পারিনি, তাই আর জোর করিনি। তন্দ্রার মন খারাপ হলো।
নিজেকে বোঝালো সে। কি আর করার, একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে সে বলল, ও আমার কাছে রেখে এসেছো? না, রূপ আসছে তো বাসায়, রূপের সাথেই আছে। রূপ? ব্রু কুচকালো তন্দ্রা। সাদাফ মাথা দুলিয়ে বলল, হুম। ওর না বিয়ে হয়েছে 2 দিন আগে, জামাই নিয়ে বেড়াতে আসছে নাকি? সাদাফ মাথা দোলায় এদিক ওদিক, বায়ুতে দীর্ঘশ্বাস লুকিয়ে বলে, ওর দিবস হয়ে গেছে, কাগজে কলমে না, মুখে মুখে। তন্দ্রার মনে হলো তার মাথার উপর কয়েকটি বজ্রপাত পড়ল ধিম করে। হতবাক কণ্ঠে স্বগতোক্তি করল, বলো কি, ডিভোর্স মানে? 2 দিন আগে বিয়ে হলো আর এর মাঝে ডিভোর্স? কি হয়েছে আমাকে খুলে বলো প্লিজ। ভার গলায় বলল, বাসায় ফোন করে আম্মার থেকে জেনে নিও, আমি এত কিছু বলতে পারবো না। কেন পারবে না? ইচ্ছে হচ্ছে না, ইচ্ছের বিরুদ্ধে যাব নাকি? নিজের স্ত্রীকে একটা বিষয় জানাবা, এখানে ইচ্ছা অনিচ্ছার কি হলো? কে স্ত্রী? তুমি। তোমার প্রতি আগের মতো টানটা আমার আর অনুভব হয় না তন্দ্রা। তোমাকে শুধু জারিফার মা মনে হয়, আমার স্ত্রী না। তন্দ্রা স্তব্ধ হয়ে তাকায়। কি বলল তন্দ্রাকে তার স্ত্রী মনে হয় না? মাত্র কয়েক মাস সাদাফের থেকে দূরে দূরে থেকেছে। কোথায় ভেবেছিল সাদাফ তাকে মিস করবে, নিজের ভুল বুঝতে পারবে, তন্দ্রা কি চায় বুঝবে, তন্দ্রাকে আপন করে ফিরিয়ে নেবে। তন্দ্রা তো এখন প্রতিটি রাত ছটফট করে সাদাফের একটু উষ্ণতার জন্য। তন্দ্রার গলা ধরে আসে, কষ্ট হয়, বুঝতে দিল না সাদাফকে। বলল, আমার প্রতি তোমার রাগটা এখনো কমেনি, তাই না? সাদাফ তাকালো, কয়েক সেকেন্ডের অপলক নয়ন। তখন হঠাৎ কঠিন গলাতে বলল, আপনের উপর রাগ রাখা যায়, পরের উপর না। তোমার প্রতি আর কিছুই আসে না আমার তন্দ্রা, না রাগ, না অভিমান, আর না ভালোবাসা। তুমি কয়েক মাসের জন্য আলাদা হয়েছো, কিন্তু আমার মনে হচ্ছে এই আলাদা হওয়াই আমাদের শেষ, এবং আজন্ম আলাদা হওয়া। আর কোনো দিন তোমাকে ফিরিয়ে নিব কিনা জানি না। সবাই ভাবছে আমার বোধহয় খুব মন খারাপ, হয়তো ঘরের দরজা চাপিয়ে আমি অশ্রুপাত করছি, অথচ আমার মন একদমই খারাপ না। আমি নিজেও জানি না আমার কেমন লাগছে, অথবা কেমন লাগা উচিত। আমার কি কাঁদা উচিত, নাকি এরকম একটা জায়গা থেকে মুক্তি পেয়েছি তা ভেবে খুশি হওয়া উচিত? ভীষণ টাফ ব্যাপার। তার চেয়েও টাফ হলো সবাইকে এটা বিশ্বাস করানো। আমি যখন বললাম প্রহর সাহেবকে জেলের ভাত খাওয়াতে চাই, তখন ভীষণ হাঙ্গামা হলো। প্রহর সাহেব আর অধরা মিলে তক্ষুনি তোলপাড় করে আমাদের ঘর থেকে বেরিয়ে গেল। তারা যদি পালাতে চায় পালাক, খাঁচায় আটক থাকা পাখি আর খুঁজে খুঁজে বন থেকে ধরে আনা পাখির মাঝে মজাটাই আলাদা। আমি চাই তারা পালানোর চেষ্টা করুক, এবং আমি তখনই তাদেরকে গ্রেফতার করাই। কলেজাটা ঠান্ডা হয়ে যাবে, ব্যাস। আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। ভার্সিটিতে পড়া হয়নি, কিন্তু এখন ভাবছি পড়াশোনাটা আবার কন্টিনিউ করব। আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। আজকে যে আমাকে ছুঁড়ে ফেললো, একদিন যেন সেই আমার জন্য আফসোস করে। আমি যেন কোনো এক ব্যস্ত বিকেলের অবসরে কফির মগ হাতে আজকের এই দিনটির কথা মনে করে ঠোঁটে হাসি ফোটাতে পারি, এটাই আমার একমাত্র লক্ষ্য। প্রহর সাহেব আর অধরা বেরিয়ে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই বড় ভাইয়া ও আব্বাকে নিয়ে আমি থানায় গিয়ে মামলা করে এসেছি। প্রহর সাহেবকে কোথায় পাওয়া যেতে পারে তার নাম্বার, ডিটেলস যাবতীয় সব দিয়ে এসেছি। অধরার ব্যাপারটাও সুন্দর মতো উল্লেখ করে এসেছি। সেই সাথে আব্বা আবার কিছু ক্যাশ টাকা হাতে ধরিয়ে দিয়েছেন। পুলিশ অফিসার ভীষণ গদগদ কণ্ঠে বলেছেন, আপনারা বাসায় যান, আর রাতের ভিতর আপডেট জানাবো। থানা থেকে বের হয়ে দেখি বড় কাকা দাদিকে নিয়ে বাসায় ফিরে যাচ্ছে রিক্সা করে। আরেক রিক্সায় সাদাফ ভাই। আমাদের দেখে রিক্সা থামিয়ে কিছুক্ষণ কথাবার্তা শেষে আমাকে কাকাদের বাসায় নিয়ে এলেন তারাই। আমি আসতে চাইনি, কাকা অনেক জোরাজুরি করলেন, দাদিও অনুরোধ করলেন, তাই আর ফেলতে পারলাম না। কিন্তু এইখানে এসে অবাক হচ্ছি বড় কাকির ব্যবহার দেখে। আমি যেন মানুষ না, কোনো ডাইনি অথবা পিশাচিনি। আমার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করেছেন। এই ডিভোর্সের পেছনে নাকি আমারই দোষ আছে কোনো, নইলে কেউ বউ রেখে অন্য কোনো মেয়েকে চাইবে? আমাকে ছোঁয়ারও রুচি হয়নি নিশ্চয়ই তার।
এর মানে আমার ভেতরেই সমস্যা, আর ও অনেক কথা বলেছেন চাচি। শেষতক দাদির ধমকানিতে মুখ বুজেছেন। আমার এই বাড়িতে পা রাখাটা ঠিক হয়নি। এবার বুঝতে পারছি আমি, মনটা যদি খারাপ হয়েই থাকে তবে চাচির কারণে খারাপ। প্রহর সাহেবকে নিয়ে আমি আর ভাবছি না যে তার জন্য মন খারাপ হবে। আমি বাঁচতে চাই, নতুনভাবে জীবন শুরু করতে চাই। একজনের সাথে সংসার হলো না, সেই দুঃখে নিজের জীবন দিয়ে দেওয়ার মতন বোকা আমি নই। আর সারা জীবন সমাজের লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করার মতো অপদার্থও নই। যে যোগ্যতাটা আছে তাই দিয়ে নিজের পায়ে একদিন দাঁড়াবো। তাতে আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, ইনশাআল্লাহ। আব্বার দেওয়া এক্সট্রা ক্যাশ বোধহয় ভালো কাজেই লেগেছে। রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো না। সন্ধ্যার পরপরই খবর হলো প্রহর সাহেবকে তার প্রেমিকা সহ গ্রেফতার করা হয়েছে। বর্তমানে থানায় আছি। প্রহর সাহেব ও তার প্রেমিকাকে গ্রেফতারের পরপরই আমাকে আসতে হয়েছে। বাসায় বড় কাকা ছিলেন না। আমি একা কি করে সন্ধ্যাবেলায় আসবো দেখে দাদি সঙ্গে করে সাদাফ ভাইয়াকে পাঠিয়ে দিয়েছে। তিনি আর আমি বসে রয়েছি অফিসারের টেবিলে। প্রহর সাহেব ও অধরাকে রুমে ঢুকানো হলো। আমার আব্বা, প্রহর সাহেবের আম্মা সবাই চলে এসেছেন ইতিমধ্যে। অধরার চেহারার বিচ্ছিরি অবস্থা দেখলাম, কেঁদে কেটে ফুলে গেছে। আমার দিকে করুণ চোখে তাকিয়েছে দেখে আমি দৃষ্টি সরিয়ে নিলাম। মনের ভেতরে এক ধরনের পৈশাচিক আনন্দ হচ্ছে। এই আনন্দ থেকে বিচ্ছিন্ন হতে চাই না। প্রহর সাহেব এখনো ঠাট বজায় রেখে কথা বলছেন। একজন মহিলা ও পুরুষ এসে ঢুকলো। এরা অধরার আব্বা আম্মা। আমার কাছে বিনতভাবে অনুরোধ করলো যেন অধরার উপর থেকে সমস্ত অভিযোগ সরিয়ে নেই। ও ছোট মানুষ, ও তো কিছু বোঝে না নাকি। অধরা হুট করে স্বর পরিবর্তন করলো, জোরালো কণ্ঠে বলল, ভালোবেসে দুজনেই যেহেতু অপরাধ করেছি, সেক্ষেত্রে দুজনেই শাস্তি মাথা পেতে নিলাম। আমি কোথাও যাব না ওনাকে ছেড়ে। অফিসার বলে উঠলেন, তুমি কি ভাবছো খুকি, এখানে তোমাকে এক সেলাই হানিমুন করতে এনেছি আমরা? লজ্জা লাগলো আমার। পুলিশদের ঠোঁট কাটা স্বভাব হয়, কি নিও তাই। রসিয়ে রসিয়ে দুজনকে জড়িয়ে নানান ধরনের লজ্জাজনক কথা বললেন। আমার কান ঝাঝা করছে, অথচ অধরাদের ভেতর কোনো পরিবর্তন নেই। কি নির্লজ্জ মেয়ে রে বাবা। তার থেকেও বড় অবাক হচ্ছি প্রহর সাহেবের ভাব দেখে। মনে হচ্ছে এইখানে ওনাকে জামাই আপ্যায়নের জন্য ডেকে আনা হয়েছে। যাক, দুজন দুজনের ভেতর বিন্দু মাত্র কৃতকর্মের অনুতাপ নেই। তখন আমাকে কিছু কাগজে সাইন করতে বলা হলো, আমি করলাম। চলে আসার সময় একটি কথাই বললাম, প্রহর সাহেব, আমি একদিনের জন্য হলেও আপনার স্ত্রী ছিলাম। রোজ হাসুরে আপনার স্ত্রীর মর্যাদাটাও আমাকেই পেতে হবে। সেই কারণে এই কথা ভাবতেই নিজের প্রতি ঘৃণা চলে আসছে। শুনুন, এমন যেন কখনো না হয় আপনি শেষদায় মাথা ঠুকে ঠুকে আমাকে খুঁজছেন, অথচ আল্লাহ আমার ছায়াটুকু আপনার জন্য হারাম করে দিয়েছে। কখনো যেন না হয়। ভালো থাকবেন দুজনে, দোয়া রইল। আমার চোখের কোণে জমা জল আমি নীরবে মুছে নিলাম, সবার অগোচরে। বোধ হয় না, কেননা সাদাফ ভাই ঠিকই আমাকে জল মুছতে দেখে ফেলেছেন। আব্বা বললেন, রূপ মা, তোর চাচার বাসায় গিয়ে বেড়াবি কয়টা দিন? আমি সঙ্গে সঙ্গে বললাম, না বাবা, আমি বাসায় যাব। তোমার বাসায় আমার জায়গা হবে তো? বাবা ছি করলেন। কি সব বলিস মা? বাবারা কি কখনো সন্তানদের ফেলে দিতে পারে বল? এই ধরনের কথা কখনো ভাববিও না। তোর কেউ না থাকুক, এই বুড়ো বাপটা আছে আর সব সময় থাকবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম বিধাতার কাছে। আমাকে স্বামীর ভালোবাসা দেয়নি তাতে কি, বাবা মা সহ তারাও অনেক আপনজনদের ভালোবাসা দিয়েছেন, যা আমার জন্য যথেষ্ট। বাবার সাথে কয়েক কদম এগোতেই পেছন থেকে ডাক শুনতে পেলাম। সাদাফ ভাই এগিয়ে আসছেন। তাকে দেখে আমি দাঁড়ালাম। সম্পর্কে কাজিন হলেও তার সঙ্গে অনেকটা অচেনা মানুষের সম্পর্ক আমার সবসময়ই ছিল। একে তো বয়সে বড় অত্যাধিক, তাই ঠিক মিশতে পারিনি। দ্বিতীয়ত উনি স্কুল পাশ করেই পড়াশোনার জন্য অন্যত্র চলে গিয়েছিলেন, তাই বাড়িতে আসতেন কম। বলতে গেলে পারিবারিক কোনো অনুষ্ঠান হলেই আমাদের দেখা হতো। তখন কিরে রূপ, কেমন আছিস, এই ধরনের হাই হ্যালো টাইপ কথাবার্তা হতো। তাই সাদাফ ভাইয়ের সামনে সবসময় সংকুচিত থাকি আমি, চাইলেও ফ্রি হতে পারি না। বাবা বললেন, তুই দাঁড়া, আমি গাড়ি ঠিক করে আনি। আমি জবাব দিলাম, আচ্ছা। বাবা চলে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম সাদাফ ভাইয়ের জন্য। উনি আমার মুখোমুখি এসে কাঁচুমাচু কণ্ঠে বললেন, কেমন আছিস? আমি অবাক নয়ন মেললাম।
এটা কি কেমন আছিস জিজ্ঞেস করার সঠিক প্লেস নাকি সঠিক সময়? এমনভাবে জিজ্ঞেস করছেন না জানি কত বছর পর ওর সঙ্গে দেখা হলো আমার। আমার কেন যেন খুব হাসি পেয়ে গেল। আমি ফিক করে হেসে দিলাম। সাদাফ ভাই আমার হাসি দেখে খানিকটা স্বস্তি পেলেন বোধ হয়। ওনার কপালের মসৃণ ভাঁজগুলো অনেকটাই মিলিয়ে গেল। আমি হাসি থামিয়ে বললাম, জি ভালো আছি। আপনি ভালো আছেন সাদাফ ভাই? আরে ভালো। বলতে বলতে উনি ঘাড় চুলকাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ডাকলেন কেন? তুই মায়ের উপর রাগ করে বাড়ি ফিরে যাচ্ছিস তাই না? মা তোর সাথে কেমন ব্যবহার করেছে তা আমি দেখেছি রূপ। ভাইয়াকে এই পর্যায়ে অপ্রস্তুত দেখালো ভীষণ। আমি পাত্তা না দেবার ভান করে বললাম, না তেমন কিছুই না, এমনি বাড়ির জন্য মন টানে বেশি তাই। বুঝি, বয়স কি আর এমনিই হলো? শোন, বাধা দেব না, কিন্তু ইচ্ছে হলে 2 দিন থেকে যা। জারিফা তোকে পেয়ে খুব খুশি হয়েছিল। কেমন উচ্ছ্বাস ছিল ওর দেখিসনি? মার জন্য না হোক, জারিফার জন্য হলেও ঘুরে যাস। আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম চাচার বাড়িতেই যাব এখন। 2 দিন থেকে বাড়ি ফিরবো। সত্যি বলতে জারিফাকে ভীষণ ভালো লাগে আমার। পুতুল পুতুল একটা মেয়ে, ভীষণ মায়াবী চেহারা, কণ্ঠটাও টানা। যখন রু বলে ডাকে শুনলে প্রাণ ভরে যায়। ও বলা হয়নি, জারিফা আমাকে রু বলে ডাকে সব সময়। বাবা ঠিক সেই মুহূর্তে এসে ডাকলেন নাম ধরে, রূপ, মা রিক্সা চলে এসেছে। আমি সাদাফ ভাইকে কিছুই বললাম না, বাবার দিকে এগিয়ে গেলাম। সাদাফ ভাইয়ের ভাঁজ মুক্ত কপালে আবারও ভাঁজ পড়ল। বেচারা ভাবছে আমি রাগ করে বাড়ি ফিরে যাচ্ছি। ইস কি দরদ! নিজের কথায় নিজেই হাসলাম মনে মনে। কেন যেন সব কিছুই ভালো লাগছে এখন। সব কিছু আমি বাবাকে বুঝিয়ে বললাম যে 2 দিন চাচার বাড়িতে বেড়াতে চাই। বাবা মানা করলেন না, তিনি চলে গেলেন। সাদাফ ভাই অন্যদিকে ফিরে ফোন টিপছেন। আমি পেছন থেকে তার পিঠ বরাবর আলতো টোকা দিতেই উনি কেঁপে উঠলেন। আমাকে দেখে সঙ্গে সঙ্গে চমকিত গলায় বললেন, রূপ, যাসনি? আমি প্রাণোচ্ছলভাবে এদিক ওদিক মাথা দোলালাম। জি না, আপনাদের বাড়িতে যাব। সমস্যা কোনো? না না, আমার সৌভাগ্য। ভাইয়া গদগদ কণ্ঠে বলে উঠলেন। আমরা দুজনে মিলে রিক্সা ঠিক করব তখন আমার শাশুড়ি মাকে আসতে দেখলাম। সঙ্গে অধরার বাবা মাও আছেন। আমার হুট করে মনটা বিষণ্ণতায় ভরে উঠল। এই মহিলার তো কোনো দোষ নেই, তবুও কি কঠিন যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছেন উনি। আমার অবাক লাগে, এমন মাও হয়? কি পাষণ্ড! আমার শাশুড়ির ছলছল চোখজোড়া আমাকে অনেক কিছু বলল গোপনে। আমিও চোখের ভাষায় তাকে বললাম, ভালো থাকবেন আম্মা, আপনার প্রতি আমার সামান্যতম রাগ বা অভিযোগ নেই। আমার দুর্ভাগ্য এত ভালো শাশুড়ি পেয়েও হারাতে হচ্ছে। পরক্ষণে চোখজোড়া অধরার বাবা মায়ের দিকে গেল। তাদের আক্রোশ ভরা দৃষ্টি বুঝতে খুব একটা অসুবিধা হলো না। আমি চোখ সরিয়ে নিলাম। মাঝে মাঝে অনেক কিছু উপেক্ষা করাই উত্তম। টুংটাং আওয়াজে রিক্সা এগিয়ে চলেছে। রাস্তা মোটামুটি খালি। আমি চেপে বসে আছি। সাদাফ ভাইয়ের সঙ্গে বিন্দুমাত্র শরীর স্পর্শ হচ্ছে না। নীরব থেকে রাতে নিস্তব্ধতাকে অনুভব করছি। আজ কেন যেন খোলা পাখির ন্যায় লাগছে নিজেকে। অনেক দিন যাবৎ পিঞ্জিরাতে বন্দি পাখি হঠাৎ মুক্তি পেলে যেমন লাগবে ঠিক তেমন। সাদাফ ভাইও চুপ করে আছেন। কিছু একটা না বললে ভালো দেখায় না। তাই নিজ থেকে প্রশ্ন করলাম, ভাবির কি খবর ভাইয়া? ভাইয়া অপ্রস্তুত কণ্ঠে জবাব দিলেন, আছে ভালোই। ভাইয়া জবাব দিলেন না। আমি ফের বললাম, ওনার প্রতি আপনার এত রাগ কি নিয়ে, কি কারণে? ভাইয়া হঠাৎ কণ্ঠে কাঠিন্য যোগ করে বললেন, তুই বুঝবি না, তোর বৈবাহিক পরিস্থিতি যেমন আলাদা, আমারটাও আলাদা। আমি ধরে রাখতে চেয়েছিলাম ভাইয়া, কিন্তু সেই থাকতে চায়নি। আর আমি রাখতেই চাই না রূপ। কেন? জারিফার কথা ভাবেন একবার। আমি ওকে মায়ের আদর দেব। এটা হয় না ভাইয়া, মা মাই হয় আর বাবা বাবাই। কেউ কারো শূন্যস্থান পূরণ করতে পারে না। ভাইয়া ক্ষণকাল চুপ থেকে বললেন, যে শূন্যস্থান ও আমার ভেতরে তৈরি করেছে তা কোনোদিন পূরণ হবার নয় রূপ। তবুও বেঁচে আছি তো, আসি না? আমি যদি শূন্যস্থান নিয়েই বেঁচে থাকি তাহলে আমার মেয়েও পারবে। এরপর কি বলতে হয় আমার বোধগম্য হলো না। বাড়ির কাছাকাছি, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করলাম। ভাইয়া কলিং বেল টিপলেন। আমার বুক ধুকপুক করছে। যদিও চলেই এসেছি, তবুও কাকে আবার কেমন রিয়্যাক্ট করবেন এই ভেবে ভীষণ ভয় লাগছে।
কিন্তু আমাদের দুজনকে অবাক করে দিয়ে তন্দ্রা ভাবি দরজা। আমার মনে হচ্ছে আমি এখানে এসে বড় ভুল করে ফেলেছি, না আসলেই ভালো হতো। চাচির এরকম কালো মুখ এবং খোঁচা মারা কথা হজম করতে হতো না। মনটা বিষণ্ণতায় ভরে আছে। দাদির ঘরে ঢুকে আমি চুপ করে বসে আছি। জারিফার জন্য আসলেও জারিফা আমাকে ভুলেই গেছে একদম। আম্মুকে পেয়ে সে মহা খুশি। আমি অপেক্ষা করছি সকাল হলেই এই বাড়ি থেকে বিদায় নেব। এরপর এদিকে আমার ছায়াটাও কেউ দেখবে না আর, আশা করি। বুক চিরে একটা লম্বা দীর্ঘশ্বাস বাতাসে মিশে গেল। সেই দীর্ঘশ্বাসের শব্দ দাদির কর্ণকুহর অব্দি পৌঁছেছে বোধহয়। তিনি আমাকে বললেন, মন খারাপ করিস না বোন, যা হয় আল্লাহর ইশারায় হয়। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, এটা ভুল বললে। পৃথিবীতে কত পাপ হয়, খুন হয়, অন্যায় হয়, সেগুলোও কি আল্লাহর হুকুমে হয়? দাদি বললেন, অত বুঝি না বোন, তোর কপালে সুখ আসবেই, আমি জানি। আমি মৃদু হাসলাম। আমার কপালে কোনোদিনই সুখ হবে না, কোনোদিনই না। আমার জীবন থেকে সুখ নামক পাখিটা তো বহু আগেই অন্যের খাঁচায় নিজেকে সঁপে দিয়েছে। বুঝতে পারছেন না? না পারার এই কথা বুঝিয়ে বলি, শুনুন। আমি একজনকে ভীষণ ভালোবাসতাম, ভীষণ। আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা সেই। সে যে জানতো না এই কথাটি তা না, শুরু থেকেই সব জানতো। প্রথমে উপেক্ষা করে গেলেও আবেগের কাছে একসময় ধরা দিতে বাধ্য হলো। আমার ভালোবাসাকে কবুল করলে আমরা দুজনে একটা সুন্দর জীবন যাপন করতে শুরু করলাম। অবাক হচ্ছেন? জানতে ইচ্ছে করছে কে সেই মানুষটি? তাহলে শুনুন। আমার জীবনের সবচেয়ে গোপন অধ্যায়টির নাম হচ্ছে সাদাফ ভাই। মাত্র 12 বছর বয়সে ওনার প্রতি আমার প্রথম অনুভূতি জাগ্রত হয়। ভালোবাসা, প্রেম কি জিনিস তখনও ভালো করে বুঝতে শিখিনি। শুধু এতটুকু বুঝতে পারতাম, উনি আমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, মন খারাপ ভালো হয়ে যায়। ওনার কণ্ঠস্বর আমার অন্তর ঠান্ডা করে দিত। ওনাকে এক পলক দেখলে পুরো দিনটা আমার রুমঝুম খুশিতে কাটাতাম। এইভাবেই কেটে গেল 3টি মাস। 3 মাস পর উনি বাড়ি ছেড়ে চলে গেলেন ভালো জায়গায় পড়াশোনা করার জন্য। তখনও তাকে বলা হয়নি ভালোবাসি। আমি একরাশ বিষণ্ণতা আর অভিমান নিয়ে তার অপেক্ষায় দিন গুনতে লাগলাম। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার সঙ্গে দেখা হতো ঠিকই, কিন্তু বলে উঠতে পারতাম না আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। খুব গোপন ছিল এই বিষয়টি, একান্তই আমার। সেবার আমার ছোট মামার বিয়ে, পরিবারের সবার দাওয়াত পড়ল। যথারীতি হলুদের দিন বিকালবেলায় মাইক্রো ভাড়া করে যাওয়া হলো আমাদের। একই মাইক্রোতে সাদাফ ভাইও ছিলেন। উনি তখন পড়াশোনা শেষে ভালো চাকরির চেষ্টা চালাচ্ছেন। ঘন চাপ দাড়িতে ওনাকে দেখতে এত সুন্দর লাগতো, আমি অপলক তাকিয়ে থাকতাম। মাঝে মাঝে চোখ পড়ে যেত, আমি দৃষ্টি ফিরিয়ে নিতাম হতবম্ব হয়ে। লজ্জা লাগতো ভীষণ, তাও ওনার দিক থেকে নিজের নেত্র ফেরাতে পারতাম না। সেই বিয়ের সময়ই কিভাবে সাদাফ ভাই টের পেয়ে গেলেন আমি তাকে পছন্দ করি। দুপুরের খাওয়া শেষে এক খিলি পান মুখে পুরে আমি বড়দের মতো করে চাবাচ্ছি। সাদাফ ভাই টুক করে কোথা থেকে এলেন, আমার লাল ঠোঁটে আঙুল চালিয়ে চলে গেলেন। আমি বরফের ন্যায় জমে গেলাম ওখানেই। স্তব্ধ নয়নে তাকিয়ে রইলাম দীর্ঘকাল। কি হলো ব্যাপারটা বুঝতে বুঝতে সাদাফ ভাই দ্বিতীয় দফায় এলেন, বললেন, তুই এতটা বুদ্ধিমতী হোসনি যে আমার থেকে লুকোবি সব কিছু। রাঙা হয়ে উঠল আমার গাল কথাটি শোনা মাত্র। ভালোবাসি বলা হয়নি, তবুও দুজনে কাছে এসে পড়েছিলাম। উনি কথা দিয়েছিলেন চাকরি নিয়ে ভালো পজিশনে গেলে আমার কথা সবাইকে জানাবেন। পরিবারের কেউ আপত্তি করবে বলেও আমার বিশ্বাস ছিল না। 2 বছর একে অপরের সাথে চুটিয়ে প্রেম করেছিলাম। ওই 2 বছরই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ মুহূর্তগুলো আমি ওখান থেকেই পেয়েছি। কাউকে বলে বোঝাতে পারবো না কতটা সুখী ছিলাম আমি। কিন্তু আমার নিয়তি আমাকে সুখী করতে চায়নি বোধহয়। তাই চাচা চাচি কাউকে না জানিয়ে তন্দ্রা ভাবিকে আংটি পরিয়ে এসেছিলেন। 15 দিন পর সাদাফ ভাইকে দাওয়াতের কথা বলে সেই বাড়িতে নিয়ে যান এবং ঘরে ফেরেন বউ নিয়ে। আমি যতটা না হতবিম্বল হয়েছিলাম তার চাইতেও বেশি হতবিম্বল ছিলেন সাদাফ ভাই। বাসর রাতটা শুনেছিলাম ঘরের বাইরেই কাটিয়ে দিয়েছিলেন রাগ করে। আমি অবশ্য বউ দেখে সেই যে বিদায় নিয়েছিলাম তাদের বাড়ি থেকে, আমাকে কেউ হারিকেন জ্বালিয়েও খুঁজে পায়নি। কিন্তু যখন শুনলাম সাদাফ ভাই কোনোভাবে স্বাভাবিক হতে পারছেন না, তখন একবার গেলাম ভীষণ সাহস নিয়ে, যেন কিছুই হয়নি। এমনি করেই বললাম, 2 মাত্র বছর, কি হয় ভুলে গেলে? একজনকে পেতে চেয়ে আর 4 জন মানুষকে কেন কষ্ট দিচ্ছেন আপনি সাদাফ ভাই? সাদাফ ভাই প্রতি উত্তরে বলেছিলেন, ভালোবাসি রূপ বড্ড বেশি। গলার মাঝে আটকে রাখা দমটাকে আমি গিলে নিয়েছিলাম। কাঠ কণ্ঠস্বরে বলেছিলাম,
ভালোবাসার দিব্যি, স্বাভাবিক হন, সংসার শুরু করুন, ভাবি ভীষণ ভালো, আপনার সব কষ্ট দূর করে দেবে। সাদাফ ভাই ছাদের উপর আমার হাত জোড়া চেপে ধরে হাউ মাউ করে কেঁদেছিল। আমি ফিরে তাকাইনি। বড় চাচি আড়ালে বলেছিলেন তিনি নাকি সব জানতেন। আমাদের আচরণ ওনার মনে সন্দেহ জাগিয়েছিল, তাই এইভাবে হুট করে বিয়ে করিয়ে দিয়েছেন। উনি কেন যে আমাকে সাদাফ ভাইয়ের স্ত্রী হিসেবে মেনে নিলেন না তা আজও জানি না। যদি আমি এরপরও সাদাফ ভাইয়ের সংসারে হস্তক্ষেপ করি তবে আমার বাবা মাকে চূড়ান্ত অপমান করবেন। সেই চলে আসা, এরপরেই এবার এলাম। মাঝে একবারও যায়নি সাদাফ ভাইয়ের বাড়িতে, তবে সবসময় তার খোঁজ খবর রেখেছি। জারিফা হওয়ার সংবাদটাও আমি পেয়েছিলাম নিজ থেকে খোঁজ করে। হাস্যকর লেগেছিল, যাকে এককালে পিঁপড়ে ছুলেও হিংসে মরতাম সেই মানুষের সন্তান অন্যের গর্ভে। তবু আমার এতটুকু জ্বলন হয়নি। তবে কি ভালোবাসা ঠুনকো ছিল, নাকি কঠিন নিয়তির কাছে সবটাই মিথ্যা জানি না। নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন, যাকে নির্দোষ ভেবেছিলেন তার ভেতরে কত বড় সত্য লুকিয়েছিল, তাই না? তবে হ্যাঁ, এটাও অস্বীকার করতে পারবো না, প্রহর সাহেবকে ভীষণ মনে ধরেছিল আমার। যদি না অথরা নামক ব্যক্তিটি আমাদের দুজনের ভেতর থাকতো, তবে হয়তো ভীষণ সুন্দর একটি সংসার আমি গড়তে পারতাম। একদিক থেকে অধরা আর প্রহর সাহেবকে ধন্যবাদ দিতেও হয়, বিপদের সময়ও দুজন দুজনের হাত ছাড়েনি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার বিয়ের দিন বিছানায় যে রক্তের দাগের কথা বলেছিলাম তা অধরার ছিল। আমাকে বিয়ে করায় রেগে মেগে ওই কাণ্ড ঘটিয়েছিল নাকি। যাই হোক, নিয়তি আমাকে কোনোভাবেই জয়ী হতে দিল না। জানি না এরপর আর কতবার হারতে হবে আমাকে। ভালোবাসা নামক শব্দটাকে মুছে দিয়েছি জীবন থেকে। এবার থেকে আমি একা বাঁচবো, আমার জন্য বাঁচবো। আমি আমাকে ভালোবাসি, আর কাউকে না, কাউকেই না। গভীর রাতে ফোনে মেসেজ এলো, আমি এখনো জেগে কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছি না। মেসেজ দিয়েছেন সাদাফ ভাই। তন্দ্রাকে আমি সারতে চাই রূপ। আমি মেসেজ সিন করার সাথে সাথে সাদাফ ভাইয়ের নাম্বারটা ব্লক লিস্টে ফেললাম। যেখানে ভাগ্যে সুখ লেখা নেই সেখানে আরেকজনের সুখ কেড়ে নিতে যাওয়ার আমি কে? সকাল হলেই এই বাড়ি ছাড়তে হবে আমাকে, যেভাবেই হোক। আর কোনো দিন আমার ছায়াটাও পড়বে না। জারিফা নামক নিষ্পাপ শিশুটি তার বাবা মার ছত্র ছায়ায় আনন্দে বড় হোক, দোয়া করি। আপনারাও করবেন কেমন? আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, নিয়তির সামনে উঠে দাঁড়াতে পারি যেন, যতবার সে আমাকে নিচু করে দিতে চাইবে সমাজের সামনে। গল্পটা একটা রিকোয়েস্টের গল্প, একটি আপুর বাস্তব লাইফের ঘটনা। তার নাম এবং পরিচয় সম্পূর্ণ অপ্রকাশিত, সমাপ্ত। ধন্যবাদ। সকল ধরনের গল্প পেতে আমাদের চ্যানেল জয়েন করুন। আমরা একটা নতুন চ্যানেল খুলেছি, সেখানেও গল্প ছাড়া হয়েছে। কমিউনিটি পোস্ট এবং কমেন্টের লিংক দেওয়া আছে, তাই সবাই সে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সায়ানারও ইচ্ছে করলো কোলে নিতে। উঠতে নিলে রাহাত এসে পাশে বসে বলল, হেই সানায়া, কি অবস্থা? সায়ানা মনে মনে বিরক্ত হলেও ওর মুখে প্রকাশ করলো না। বিরক্ত হওয়ার কারণ আছেও বটে, কারণ রাহাত মেয়েবাজ। সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড চেঞ্জ করা তার স্বভাব, এটা অবশ্যই সবাই জানে। আজকাল সে সায়ানার পেছনে পেছনে বেশি লাগছে। সানায়া মুচকি হেসে বলল, এই তো চলছে। আপনার? কেমনে ভালো থাকি বলো? তোমাকে কবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি অ্যাকসেপ্টই করো না। আসলে আমি সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ নই। তোমাকে আমার এই কারণেই ভালো লাগে। সানায়া ভ্রু কুঁচকে বলল, মানে তুমি সবার থেকে একটু ডিফারেন্ট। ও, বাই দ্য ওয়ে, তোমাকে আজ সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। সানায়া ভাইয়া বলায় রাহাতের মুখ শুকিয়ে গেল। সানায়া উঠে গিয়ে কোলে নিল। বাবুটা ড্যাব ড্যাব করে সানায়ার দিকে তাকিয়ে রইল। সানায়া হেসে বলল, হে বাবু, তোমার নাম কি? বাবুটা মুখ দিয়ে ভু ভু অদ্ভুত শব্দ করলো। কথা বলতে পারো না তুমি? বাবা, এত পিচ্ছি তুমি! আমি তো ভাবলাম তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব।